আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল্লাহ সালেম আব্দুর। আজকের ক্লাসে আমরা খনিজ লবণ পরিশোষণের মধ্যে যে প্রকারভেদ রয়েছে প্রত্যেকটা প্রকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, এই যে খনিজ লবণ পরিশোষণ, এখানের মধ্যে খনিজ লবণ পরিশোষণ প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে সক্রিয় পরিশোষণ, আরেকটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণ কয় প্রকার? সক্রিয় পরিশোষণ চার প্রকার। একটা হচ্ছে লুন্ডেগর মতবাদ, একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সফার মতবাদ, একটা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ, একটা হচ্ছে আয়ন বাহক মতবাদ। এখানের মধ্যে আমি আয়ন বাহক মতবাদের মধ্যে একটা স্টার চিহ্ন দিয়েছি। স্টার চিহ্ন দেওয়ার অন্যতম কারণ হচ্ছে, সাধারণত তোমাদের যে আবুল হাসান স্যারের বই যেটা আছে বোটানি, সেই আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে প্রথম তিন প্রকারই কিন্তু বর্ণনা করা আছে, কিন্তু অন্যান্য রাইটারের বইয়ে কিন্তু এই তিন প্রকার সহ আরো একটা এক্সট্রা প্রকার আয়ন বাহক মতবাদ, মোট চার প্রকার কিন্তু বর্ণনা করা আছে। তোমরা চাইলে তিন প্রকারও পড়তে পারো, আবার চার প্রকারও পড়তে পারো। যেহেতু তোমাদের মেইন টেক্সট বুক আবুল হাসান স্যার, সেহেতু তোমরা তিন প্রকার পড়বে, অর্থাৎ লুন্ডেগার মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সফার এবং লেসিথিন বাহক মতবাদ। আয়ন বাহক মতবাদটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয়, সেজন্য আমরা আয়ন বাহক মতবাদটা পড়বো না। আমরা শুধুমাত্র এই তিনটা প্রকার সম্পর্কে পড়লে আমাদের হয়ে যাবে। এরপর আসো নিষ্ক্রিয় পরিশোষণ মতবাদ, ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনান সাম্যাবস্থা এবং ব্যাপক প্রবাহ। এই চার প্রকার হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ। এখন আসো আমরা সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের যে প্রকারভেদগুলো রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। আমরা প্রথমেই সক্রিয় পরিশোষণ থেকে আলোচনা না করে নিষ্ক্রিয় পরিশোষণ থেকে আলোচনা করা স্টার্ট করতে চাই, বর্ণনার সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে। প্রথমে আমরা আসি নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে যে মতবাদগুলো রয়েছে সেগুলোতে আসি আমরা, এরপর আমরা সক্রিয় পরিশোষণের মধ্যে চলে যাব। প্রথমে হচ্ছে ব্যাপন মতবাদ। ব্যাপন মতবাদ, ব্যাপন। আমরা জানি, আচ্ছা, ব্যাপন কাকে বলে? ব্যাপন আমরা জানি, আমরা 9-10 অথবা ক্লাস 8 এর মধ্যে আমরা পড়ছিলাম ব্যাপন, অভিশ্রবণ এবং প্রচ্ছেদন, এই তিনটা টপিক আমরা পড়ছিলাম। সেখানের মধ্যে ব্যাপন এবং অভিশ্রবণ সম্পর্কে আমরা একটা পার্থক্য পড়ছি, সেটা হচ্ছে ব্যাপন আর অভিশ্রবণ একটা মেইন পার্থক্য রয়েছে। ব্যাপন মানে হচ্ছে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পানির অণু বা খনিজ লবণ যদি চলাচল করে সেটাকে বলা হয়, অর্থাৎ কোন একটা মৌল বা পদার্থ যদি অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলাচল করে সেটাকে বলা হয় ব্যাপন, আর কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বের দিকে যদি চলাচল করে সেটাকে বলা হয় অভিস্রবণ। তার মানে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্ব, এবং কম ঘনত্ব থেকে অধিক ঘনত্ব। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এটা যদি হয় একটা মূলরোম, গাছের যদি একটা মূলরোম হয়ে থাকে এটা, এবং এগুলো যদি হয় মাটি, তাহলে দেখো সাধারণত মাটির মধ্যে যে ঘনত্ব রয়েছে এবং মূলরোমের মধ্যে ঘনত্ব রয়েছে, কার ঘনত্ব সবচাইতে বেশি? মাটির ঘনত্ব অধিক পরিমাণে হয়ে থাকে, মাটির ঘনত্ব অধিক। মাটির ঘনত্ব অধিক এবং মূলরোমের ঘনত্ব কম। এই যে যদি এরকম হয়
তাহলে মাটি থেকে এখন পানি কোথায় কোথায় যাবে? মাটি থেকে মূল রুমে সবসময় পানি যায় আমরা জানি। তাহলে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়া হচ্ছে। মাটি থেকে মূল রুমের দিকে যাওয়া মানে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়া, তার মানে এটা কোন প্রক্রিয়া? ব্যাপন প্রক্রিয়া। এই যে ব্যাপন মতবাদটাই হচ্ছে এটা, ব্যাপন মতবাদটাই হচ্ছে এটা। অর্থাৎ মূল রোম কর্তৃক উদ্ভিদ যখন পানি শোষণ করে তখন মাটিস্থ যে পানিগুলো আছে সেই মাটিস্থ পানির ঘনত্ব এবং উদ্ভিদের মধ্যে যে কোষঝিল্লি আছে বা কোষরস রয়েছে সেই কোষরসের ঘনত্ব, এদের মধ্যে কোষরসের ঘনত্ব কম এবং মাটিস্থ যে পানির ঘনত্ব সেই পানির ঘনত্ব বেশি হওয়ার কারণে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ব্যাপন প্রক্রিয়ায় খনিজ লবণ স্থানান্তর হয়ে থাকে। এই যে প্রক্রিয়া এটাকে বলা হয় ব্যাপন মতবাদ। এখন এই মতবাদটাকে কেন নিষ্ক্রিয় বলা হয়েছে, সক্রিয় কেন বলা হয় নাই? এখন সক্রিয় এবং নিষ্ক্রিয় এর সংজ্ঞাটা কি আমরা যদি একটু খেয়াল করি। সক্রিয় মানে কি? সক্রিয় মানে হচ্ছে অ্যাক্টিভ। সক্রিয় মানে অ্যাক্টিভ। যেখানে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় সক্রিয়। অর্থাৎ আমি কাজ করব, আমার শক্তির প্রয়োজন, আমি যদি কাজ না করি আমার কোনো শক্তির দরকার নাই। আমি কাজ করতেছি না, ঘুমিয়ে আছি, আমার আসলে কোনো শক্তির দরকার নাই, কিন্তু আমি এখন কাজ করব। আমি এখন বাহিরে গিয়ে কোনো একটা কিছু নিয়ে আসব, অথবা আমি এখন স্কুলে যাব, আমি এখন বাইরে গিয়ে কাজ করব, অনেক কঠিন কোনো একটা কাজ করব, তখন আমার শক্তির প্রয়োজন। যখন আমাদের বিপাকীয় শক্তির প্রয়োজন হয় সেটাকে বলা হয় সক্রিয়, আর যখন আমাদের বিপাকীয় শক্তির প্রয়োজন হবে না সেটাকে বলা হয় নিষ্ক্রিয়। এখন এই যে ব্যাপন মতবাদ, এই ব্যাপন মতবাদের মধ্যে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়াটা কি আসলে কঠিন, নাকি কম ঘনত্ব থেকে অধিক ঘনত্বের দিকে যাওয়াটা কঠিন? দেখি বলো। স্বাভাবিকভাবে প্রকৃতির যে প্রক্রিয়া, তুমি একটা জিনিস খেয়াল করো, একটা রুমের মধ্যে মনে করো অনেক মানুষ রয়েছে, কিন্তু রুমের দরজাটা আসলে বন্ধ। সেই রুমের দরজাটা যখন খুলে দেওয়া হবে তখন ওই মানুষগুলো কি ওই রুমের মধ্যে থাকবে নাকি ওই রুম থেকে বের হয়ে যাবে? ওই রুম থেকে বের হয়ে যাবে। আর আরেকটা রুমের মধ্যে কম পরিমাণ মানুষ রয়েছে এবং পাশের রুমে অধিক পরিমাণ মানুষ। এখন দরজাটা যদি খুলে দেওয়া হয় তাহলে কম পরিমাণ মানুষগুলো কি অধিক পরিমাণ মানুষের দিকে কোনোদিনও যাবে? যাবে না, বরং অধিক পরিমাণ মানুষগুলো কম পরিমাণ মানুষের দিকে চলে আসবে। তার মানে প্রকৃতির নিয়মই হচ্ছে যে জায়গার ঘনত্ব বেশি ওই জায়গা থেকে কম ঘনত্বের দিকে ছুটে যাওয়া। এখানের মধ্যে যে বায়ুগুলো রয়েছে সেই বায়ুগুলো যদি বাহিরের বায়ুর তুলনায় যদি অধিক ঘন হয় তাহলে এখান থেকে বায়ু বাহিরে চলে যাবে, এবং বাহিরের বায়ুগুলো যদি অধিক ঘনত্ব হয় তাহলে ওখান থেকে এদিকে চলে আসবে। তার মানে ঘনত্ব যেখানে বেশি সেখান থেকে তারা চাবে সবসময় রিলিজ হতে, তারা সবসময় চাবে রিলিজ হতে, কম ঘনত্বের দিকে যেতে চাবে সবসময়। এজন্য এজন্য যদি মাটির ঘনত্ব অধিক হয়ে যায়, মূল রুমের মধ্যে পানির ঘনত্ব যদি কম হয়, কোষরসের ঘনত্ব যদি কম হয়, তাহলে স্বাভাবিকভাবেই ঘনত্ব অধিক থেকে কম ঘনত্বের দিকে চলে যাবে। এখানের মধ্যে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। বিপাকীয় শক্তির প্রয়োজন হইতো তখন যদি কম থেকে অধিক পরিমাণে যদি যেতে হতো। তখন দেখো তুমি নিজেই দেখো, খেয়াল করো, এই যে এখান থেকে এই যে একটু পর্যন্ত, এই যে এ নামক স্থান থেকে বি নামক স্থানের মধ্যে এ থেকে বি তে যাওয়ার সময়, এ নামক স্থান থেকে বি নামক স্থানে যাওয়ার সময় তুমি যদি একটু খেয়াল করো তাহলে এই প্রক্রিয়াটাকে কি বলা হবে? ব্যাপন প্রক্রিয়া। কারণ এখানের মধ্যে ঘনত্ব বেশি, বি এর ঘনত্ব কম। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে এ থেকে বি তে যাওয়া, এ থেকে বি তে যাওয়ার ক্ষেত্রে কি আমাদেরকে ফোর্স করে বা জোর করে যেতে বলতে হবে, নাকি তারা নিজেরাই নিজেরাই সুন্দরভাবে চলে যাবে? তারা নিজেরাই কিন্তু এই যে এখানের মধ্যে এর মধ্যে যে পদার্থগুলো রয়েছে, বি এর মধ্যে পদার্থগুলো রয়েছে, বি এর এ থেকে বি তে খুব সহজেই তারা চলে যাবে, কোনো ধরনের বিপাকীয় শক্তির প্রয়োজন হবে না। কিন্তু আমি যদি এরকম বলি বি থেকে এ তে যেতে হবে, বি থেকে এ তে যেতে হবে, তাহলে কি বি এর অণুগুলা কখনোই কি এর মধ্যে যাবে? যাবে না। তখন আমাদেরকে ফোর্স করতে হবে, তখন বিপাকীয় শক্তির প্রয়োজন হবে। এই জন্য
এজন্য অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়ার ক্ষেত্রে বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, আর কম থেকে অধিকের দিকে যাওয়ার সময় বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। তখন আমাদেরকে শক্তি দেওয়ার অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়ার সময় বিপাকীয় শক্তির প্রয়োজন হবে না, কিন্তু কম থেকে যদি আমরা অধিকে যেতে চাই, অধিক ঘনত্বের দিকে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই বিপাকীয় শক্তির প্রয়োজন হবে এবং বিপাকীয় শক্তি দ্বারা আমাদেরকে সেই শক্তি প্রদান করতে হবে যাওয়ার জন্য। এখন দেখো, এই যে ব্যাপন মতবাদের ক্ষেত্রে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়ার কারণে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের মধ্যে পানির অণুগুলো যাওয়ার কারণে সেখানে কোনো ধরনের বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। যেহেতু বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, সেহেতু এই মতবাদটাকে বলা হয় নিষ্ক্রিয় মতবাদ। এখন আমরা ব্যাপন মতবাদ থেকে শুরু করে নিষ্ক্রিয় যত মতবাদ আমরা পড়বো, আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে সবসময় মৌলগুলা যাবে বা আয়নগুলা যাবে, ক্যাটায়ন অ্যানায়ন গুলো যাবে, তারা কোনো ধরনের বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে পড়তে হবে, তাহলে আমাদের জন্য এটা সহজ হবে। তাহলে ব্যাপন মতবাদটাই হচ্ছে এটা, যে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়া। আমাদেরকে বলতে হবে উদ্ভিদ মূলরম কর্তৃক পানি শোষণ করার সময়, আমি এটা একটু লিখে দিলে মনে হয় ভালো হয়। মূলরম কর্তৃক মাটি থেকে পানি শোষণ করার সময় করার জন্য মাটিস্থ পানির ঘনত্ব মূলরমের কোষরসের ঘনত্ব থেকে বেশি হওয়ার কারণে ব্যাপন প্রক্রিয়ায় পানি ও খনিজ লবণ শোষণ হয়। জাস্ট এই কথাটা মনে রাখলে হবে। ব্যাপন মতবাদটা আসলে কি, মূলরম কর্তৃক মাটি হতে খনিজ লবণ শোষণ করার জন্য মূলরম কর্তৃক মাটি হতে খনিজ লবণ শোষণের জন্য মাটিস্থ পানির ঘনত্ব মূলরমের কোষরসের ঘনত্ব থেকে বেশি হওয়ায় ব্যাপন প্রক্রিয়ায় পানি ও খনিজ লবণ শোষণ হয়। এই জিনিসটা তোমরা একটু মনে রাখলে হবে। তার মানে মাটির ঘনত্ব বেশি, মূলরমের মধ্যে কোষরসের ঘনত্ব কম, এই বেশি থেকে কমের দিকে যাবে ব্যাপন প্রক্রিয়া। এটা হচ্ছে কি ব্যাপন মতবাদ। এরপর আসো আমরা কোন মতবাদে যাব, আয়ন বিনিময় মতবাদ। নিষ্ক্রিয় পরিশোষণের আরো একটা মতবাদ হচ্ছে আয়ন বিনিময় মতবাদ। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানের মধ্যে আয়নের মধ্যে বিনিময় ঘটবে। আয়ন বিনিময় মতবাদ। দেখো, এই যে মাটির মধ্যে কিন্তু বিভিন্ন রকমের উপাদান আছে। কিছু রয়েছে ক্যাটায়ন, যেমন মনে করো ক্যালসিয়াম, তারপরে
ম্যাগনেসিয়াম, আবার কিছু রয়েছে অ্যানায়ন, যেমন ক্লোরিন, তারপরে সালফেট, ঠিক আছে। এই ধরনের যে অ্যানায়ন গুলো সেগুলো রয়েছে। দেখো নাইট্রেট, তার মানে কিছু রয়েছে ক্যাটায়ন, মাটির মধ্যে যে উপাদানগুলা, কিছু হচ্ছে ক্যাটায়ন, কিছু হচ্ছে অ্যানায়ন। এখন বিষয়টা খেয়াল করো, সেটা হচ্ছে এই যে মূলরোম, এই যে উদ্ভিদের মধ্যে যে মূলরোম রয়েছে, মূলরোমের মধ্যে পানি থাকে না, পানি, এই যে H2O, এই পানিটা ভেঙে গিয়ে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে বিষয়টা কি দাঁড়ালো, বিষয়টা হচ্ছে এখানের মধ্যে হাইড্রোজেন আয়ন থাকবে, হাইড্রোজেন আয়ন থাকবে এবং হাইড্রোক্সিল আয়নও থাকবে, হাইড্রোক্সিল আয়নও থাকবে। এখন দেখো, খেয়াল করো, হাইড্রোজেন আয়নটা ক্যাটায়ন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এরাও কিন্তু ক্যাটায়ন। হাইড্রোক্সিল আয়নটা অ্যানায়ন, ক্লোরিন, সালফেট এরাও কিন্তু অ্যানায়ন। এখন আমরা কি জানি, আমরা জানি একই ধরনের আয়ন যারা, এই যে বিনিময়, বিনিময় মতবাদ বা এক্সচেঞ্জ মতবাদ, এক্সচেঞ্জ মতবাদ অনুসারে আমরা কি জানি, যদি একটা ক্যাটায়ন আরো একটা ক্যাটায়ন যদি পাশাপাশি থাকে, তারা পরস্পর স্থান বিনিময় করবে, এবং একটা অ্যানায়ন এবং আরো একটা অ্যানায়ন যদি পাশাপাশি থাকে, তারাও পরস্পর স্থান বিনিময় করবে। এই জায়গার মধ্যে ক্যাটায়ন গুলা যেরকম পাশাপাশি আছে, একইভাবে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের সাথে এরা স্থান বিনিময় করবে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্থান বিনিময় করে ফেলছে। এবং এই যে হাইড্রোজেন যে অ্যানায়ন রয়েছে, অ্যানায়নের সাথে এরাও স্থান বিনিময় করবে। এই যে স্থান বিনিময়, আয়ন বিনিময় মতবাদ, এটা কি বলা হয়, আয়ন বিনিময় মতবাদ। ক্লোরিন এবং এটা কি ছিল, সালফেট। এই যে ক্যাটায়ন মূলরোমের চারপাশে চলে আসছে এবং অ্যানায়নও মূলরোমের চারপাশে চলে আসছে। এই যে আয়নগুলা, আয়ন বিনিময় মতবাদের মাধ্যমে কোন রকমের বিপাকীয় শক্তির সাহায্য ছাড়া এই যে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে এভাবে পাশাপাশি থাকার কারণে আয়নগুলো এভাবে বিনিময় করে মূলরোমের কাছে চলে আসে, এবং মূলরোম কর্তৃক এরা সবাই শোষিত হয়ে একসময় গাছের মধ্যে চলে যায়। এভাবে আসলে আমাদের এই আয়ন বিনিময় মতবাদটা প্রতিষ্ঠিত। এরপর আমরা আসি পরবর্তীতে যে বিনিময় যে মতবাদটা রয়েছে, সেটা হচ্ছে ডোনান সাম্যাবস্থা। ডোনান সাম্যাবস্থা নাম শুনে বোঝা যাচ্ছে এখানের মধ্যে একটা সাম্যাবস্থার কথা, এখানে একটা সমতার কথা বলা হয়েছে, এখানে একটা সমতা ঘটানোর কথা আসবে হয়তোবা। সাম্যাবস্থা, ডোনান সাম্যাবস্থা, ডোনান সাম্যাবস্থা, সাম্যাবস্থা 3 নাম্বার। এই যে ডোনান সাম্যাবস্থা যে জিনিসটা আছে, এটা আসলে কি বলা হয়েছে, কোষ ঝিল্লির অভ্যন্তরীণ তলে বেশি পরিমাণে নেগেটিভ চার্জের প্রোটিন যুক্ত হলে একে নিরপেক্ষ করার জন্য বাহির থেকে ক্যাটায়ন কোষে প্রবেশ করে। দেখো, এটা যদি হয় একটা কোষ ঝিল্লি, এটা যদি হয় একটা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লির মাঝখানে যে তল রয়েছে, এই মাঝখানের তলের মধ্যে মনে করো এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস দ্বারা আমি বোঝাচ্ছি নেগেটিভ প্রোটিন, নেগেটিভ প্রোটিন। এ মাইনাস দ্বারা কি বোঝানো হচ্ছে, নেগেটিভ প্রোটিন বা ঋণাত্মক, ঋণাত্মক প্রোটিন, ঋণাত্মক প্রোটিন বোঝানো হচ্ছে, ঋণাত্মক প্রোটিন বোঝানো হচ্ছে। এই যে ঋণাত্মক প্রোটিন গুলো, ঋণাত্মক প্রোটিন গুলো এভাবে কোষঝিল্লির ভেতরের তলের মধ্যে চলে আসে অধিক পরিমাণে, অধিক পরিমাণে। এরকম হতে পারে যে ঋণাত্মক প্রোটিন গুলো এভাবে কোষঝিল্লির ভেতরের তলের মধ্যে চলে আসবে। তো এখানে কোষঝিল্লির মধ্যে একসময় কিন্তু একটা সাম্যাবস্থা বিরাজ করত, কিন্তু এই যে নেগেটিভ প্রোটিন গুলো আসার কারণে এই কোষঝিল্লির যে ভেতরের তলটা নেগেটিভ হয়ে গেছে। এখন এই নেগেটিভটাকে নিরপেক্ষ করার জন্য
নেগেটিভটাকে মুছে দেওয়ার জন্য এখানের মধ্যে বিভিন্ন পজিটিভ আয়ন চলে আসে ক্যাটায়ন, মনে করো ক্যাটায়ন চলে আসবে। ক্যাটায়নকে আমি এ প্লাস দ্বারা প্রকাশ করতেছি, এ প্লাস। এগুলো হচ্ছে ক্যাটায়ন, সবগুলা ক্যাটায়ন। এই ক্যাটায়নটা পটাশিয়ামও হতে পারে, ক্যালসিয়ামও হতে পারে, ম্যাগনেসিয়ামও হতে পারে, কপারও হতে পারে। যে কোনো ক্যাটায়ন এখানের মধ্যে তারা চলে আসবে, সবাই চলে আসবে এখানে। সবাই চলে এসে এই এর সাথে বিক্রিয়া করে এটাকে নিরপেক্ষ করে ফেলবে। এক সময় দেখা যাবে তারা যখন চলে আসবে একসাথে বিক্রিয়া করে এই জায়গাটা আবার আগের মতো চলে আসবে। এভাবে কিন্তু বিনা পরিশ্রমে বিপাকীয় শক্তির প্রয়োজন ছাড়া এই যে ক্যাটায়ন গুলো কোষের ভিতরে প্রবেশ করতেছে। এভাবে মূলরোমের ভিতরে, কোষ ঝিল্লির ভিতরে তলায় প্রবেশ করার মাধ্যমে একসময় তারা কাণ্ডের মধ্যে চলে যাচ্ছে বা গাছের ভেতর চলে যাচ্ছে। এভাবেও কিন্তু আয়ন শোষণ হয়, এটাকে বলা হয় ডোনেল সাম্য অবস্থান। এরপর আসো যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যাপক প্রবাহ বা মাস ফ্লো। এই যে ফ্লো বা মাস ফ্লো যে কথাটা বলছি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায়, আমরা জানি প্রস্বেদনের মাধ্যমে পাতা থেকে অতিরিক্ত পানি উদ্ভিদ বের করে দেয়। এখন এই প্রস্বেদনের হারটা যদি বেশি হয়ে যায়, তখন এই প্রস্বেদনের টান এতটাই বেড়ে যায় যে এক সময় পাতা থেকে, মনে করো এটা একটা উদ্ভিদ মনে করো, উদ্ভিদের উপরের অংশে মনে করো পাতা আছে, এর নিচের অংশে কাণ্ড, এর নিচের অংশে মূল। ঠিক আছে? এই মূলরোম দিয়ে কিন্তু পানি শোষণ হয়, ঠিক আছে, এবং পাতা থেকে প্রস্বেদন হয়। মূলরোম দিয়ে শোষণ আমরা জানি, এবং পাতা হয়ে প্রস্বেদন। এই প্রস্বেদনের পরিমাণটা এতই বেড়ে যায় যে একসময় পাতা থেকে পানি শোষণ করতে করতে কাণ্ড থেকে শোষণ করে ফেলে। পাতা থেকে পানি তো শোষণ করবেই, একসময় শোষণ করতে করতে কাণ্ড থেকে পর্যন্ত পানি নিয়ে ফেলে, একসময় মূল থেকেও পানি নেয়, এমনকি মূলরোম থেকে পানি নিতে নিতে এই এক টানে, এই প্রস্বেদনের টানের কারণে এই একেবারে মাটি থেকে পর্যন্ত পানি নিয়ে ফেলে। তার মানে প্রস্বেদনের হারটা এতটাই বেড়ে যায় যে পাতা, কাণ্ড, মূল, এমনকি মূলের নিচে যে মাটি রয়েছে সেই মাটি থেকে পর্যন্ত পানি টেনে নিয়ে ফেলে। এই যে প্রস্বেদনের টানে অনেক সময় অতিরিক্ত প্রস্বেদনের কারণে মূলরোম থেকে পানি শোষণ হয়। এটা কিন্তু একটা আসলে মাস ফ্লো বলা হয়, এই জন্য এটাকে মাস ফ্লো বা ব্যাপক প্রবাহ বলা হয়। প্রস্বেদন হচ্ছে, ঠিক আছে, প্রস্বেদন অধিক হয়ে যাওয়ার কারণে একসময় মূলরোম থেকে পর্যন্ত পানিটা টেনে নেয়। পাতা থেকে তো পানি টানতেছেই, একসময় কাণ্ড থেকে টানবে, আবার মূল থেকে টানবে, একেবারে মূলরোম থেকে একদম মাটি থেকে পানি টেনে ফেলে। এটা হচ্ছে প্রস্বেদনের কারণ, অতিরিক্ত প্রস্বেদন, মাস ফ্লো, ব্যাপক প্রবাহ। এটার কারণে খুব রেয়ার কেস, কিন্তু এটা কিন্তু সবসময় ঘটে না, খুব রেয়ার কেস। এবং এই প্রক্রিয়ার কারণে, ব্যাপক প্রবাহ বা মাস ফ্লো এর কারণে মূলরোম থেকে পানি শোষণ হয়। তো এই সমস্ত, এটা কিন্তু আসলে বিপাকীয় শক্তির কোনো প্রয়োজন হচ্ছে না, প্রস্বেদনের কারণে মূলত এটা অটোমেটিক্যালি মূলরোম থেকে পানি শোষণ হয়ে যাচ্ছে বা খনিজ লবণ শোষণ হয়ে যাচ্ছে। এখন দেখো, এই যে নিষ্ক্রিয় পরিশোষণ শেষ করে আমরা এখন চলে আসব সক্রিয় পরিশোষণে। সক্রিয় পরিশোষণের মধ্যে প্রথম যেটা আমরা পাইছিলাম সেটা হচ্ছে লুন্ডেগার মতবাদ। এই যে লুন্ডেগার মতবাদের মধ্যে আমাদেরকে মেইনলি
দুইটা পদার্থ সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে সাইটোক্রোম সাইটোক্রোম মূলত সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি। এই যে সাইটোক্রোম, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। আরেকটা হচ্ছে ডিহাইড্রোজিনেজ এনজাইম, ডিহাইড্রোজিনেজ এনজাইম। এই দুইটা জিনিসই মূলত এই লুন্ডেগর মতবাদের ক্ষেত্রে দায়ী। লুন্ডেগর মতবাদের ক্ষেত্রে এই দুইটা জিনিস মূলত দায়ী। একটা হচ্ছে সাইটোক্রোম, সাইটোক্রোম নামক যে যৌগটা রয়েছে সেটা, এবং ডিহাইড্রোজিনেজ এনজাইম। সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি, এটা কিন্তু সাইটোক্রোম যৌগটার বিভিন্ন ধরনের টাইপ। সাইটোক্রোম যৌগের বিভিন্ন ধরনের টাইপই হচ্ছে, বিভিন্ন ধরনের টাইপ বা ধরন হচ্ছে এই সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি এবং সাইটোক্রোম সি। এখন এগুলো আসলে কিভাবে কাজ করে? সাইটোক্রোম এখানের মধ্যে কাজ করার কারণে এটাকে সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয়। সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয়, সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয়। এখন দেখো, মনে করো এই পুরাটা হচ্ছে, মনে করো এই পাশে হচ্ছে মূলরোমের অর্থাৎ গাছের অভ্যন্তরীণ জায়গা, আর এই পাশে হচ্ছে বহিস্থ দ্রবণ, বহিস্থ দ্রবণ অর্থাৎ, এবং মাঝখানের যে জায়গাটা, মাঝখানের জায়গাটা হচ্ছে, মাঝখানের জায়গাটা হচ্ছে কোষঝিল্লি, মাঝখানের জায়গাটা হচ্ছে কোষঝিল্লি। তার মানে তুমি একটা গাছ চিন্তা করো, গাছের অভ্যন্তরে এবং গাছের বাইরের যে কোষঝিল্লি রয়েছে সেটা, এবং বাহিরের যে দ্রবণ সেটা। এই যে গাছের অভ্যন্তরীণ জায়গাটা হচ্ছে এটা, এবং এই ভেতরের জায়গাটা হচ্ছে কোষঝিল্লি, এবং এটা হচ্ছে বাহিরের দ্রবণ। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যে বলছিলাম ডিহাইড্রোজিনেজ এনজাইম, ডিহাইড্রোজিনেজ এনজাইমের মধ্যে ডিহাইড্রোজিনেজ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, ডি মানে হচ্ছে ডিলিট করা, ডি মানে হচ্ছে ডিলিট করা, আর হাইড্রোজিন মানে হচ্ছে হাইড্রোজেন, আর এইজ মানে হচ্ছে প্রক্রিয়া বা এনজাইম দ্বারা ক্রিয়া করা বা প্রক্রিয়া, প্রসেস। অর্থাৎ যে প্রক্রিয়ায় হাইড্রোজেনকে ডিলিট করা হয় বা বাদ দেওয়া হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় ডিহাইড্রোজিনেজ, সেই এনজাইমটাকে বলা হয় ডিহাইড্রোজিনেজ, এবং সেই প্রক্রিয়াটাকে বলা হয় ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন, এইজ মানে হচ্ছে এনজাইম, এইজ মানে হচ্ছে এনজাইম। অর্থাৎ যে এনজাইমের সাহায্যে আমরা হাইড্রোজেনকে বাদ দিব, যে এনজাইমের সাহায্যে ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া ঘটাবো, সেই এনজাইমটাকে বলা হয়, তাকেই বলা হয় ডিহাইড্রোজিনেজ। এখন দেখো, তার মানে আমরা পানি থেকে হাইড্রোজেনকে বাদ দিব, পানি থেকে হাইড্রোজেনকে বাদ দিলে আমরা কি পাবো? অক্সিজেন পাবো এবং ইলেকট্রন পাবো। পানি থেকে যদি আমরা হাইড্রোজেনকে বাদ দিই, হাইড্রোজেনকে বাদ দিই, হাইড্রোজেনকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? অক্সিজেন পাবো এবং ইলেকট্রন পাবো। এখন এই অক্সিজেন এবং ইলেকট্রন নিয়ে আমাদের কাজ, অক্সিজেন এবং ইলেকট্রন নিয়ে আমাদের কাজ। এই যে দেখো, এখানের মধ্যে যে ইলেকট্রনটা রয়েছে, সেই ইলেকট্রনটা
আমরা জানি যদি একটা ফেরাস আয়ন 2+ আয়ন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সেটা পরিণত হয়ে যায় Fe3+ এ। তার মানে এই ফেরাস আয়নটা একসময় A2- আয়নের সাথে যুক্ত অবস্থায় থাকবে, যখন এটা ইলেকট্রন বের করে ফেলবে তখন এটা A3- আয়নের সাথে বিক্রিয়া করবে না। দেখো আমরা কি জানি, এই জিনিসটা বোঝার জন্য, এই জিনিসটা হয়তো অনেকে বোঝো নাই, এই জিনিসটা বোঝার জন্য তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন প্লাসের সাথে ক্লোরিন মাইনাস বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে না। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমরা ভেঙে কি পাচ্ছি, হাইড্রোজেন এবং ক্লোরিন। তার মানে যতটা ক্যাটায়ন ততটা অ্যানায়ন পরস্পর বিক্রিয়া করবে। একইভাবে এই যে ফেরাস আয়নটা তো একা একা থাকবে না, ফেরাস আয়নের সাথে সবসময় একটা অ্যানায়ন, এ দ্বারা বোঝাচ্ছে একটা অ্যানায়ন, এ দ্বারা বোঝাচ্ছে একটা অ্যানায়ন, A2- দ্বারা দুইটা চার্জযুক্ত অ্যানায়ন বোঝানো হচ্ছে, দ্বিঋণাত্মক অ্যানায়ন বোঝানো হচ্ছে। এই দেখো ফেরাস আয়ন যেটা আছে, ফেরাস আয়নের মধ্যে 2+, তার মানে এই এখানের মধ্যে যে অ্যানায়নটা থাকবে, ফেরাসের সাথে যুক্ত অবস্থায় যে অ্যানায়নটা থাকবে সেই অ্যানায়নটা 2- হবে। তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে অনেকটা এরকম, অনেকটা এরকম। তার মানে এই যে ফেরাস আয়নটা একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে ফেরিক আয়নে পরিণত হয়েছে। তার মানে এই ফেরাস আয়নটা প্রথমে এরকম একটা অ্যানায়নের সাথে যুক্ত ছিল, সেই অ্যানায়নটা 2- ছিল, যখন এটা ফেরিক আয়নে পরিণত হয়েছে তখন সেই অ্যানায়নটা 3- হয়ে গেছে। এখন দেখো এই প্রক্রিয়াটাই কিন্তু এখানের মধ্যে ঘটবে মূলত। তার মানে এই যে ফেরাস আয়ন, এটা যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন এটা কি হয়ে যাবে, ফেরিক আয়নে পরিণত হয়েছে। এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে দিল, ফেরিক আয়নে পরিণত হয়েছে, তখন এই জায়গার মধ্যে কি A2- আর এই জায়গার মধ্যে A3-। ঠিক আছে, এখন এই জিনিসটা, এই জিনিসটা আবার একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে আবার Fe2+ এ পরিণত হবে, তখন এটা এরকম হবে। বিক্রিয়াটা দেখাচ্ছে তোমাকে শুধুমাত্র। এবং আবার এই জিনিসটা এক পর্যায়ে গিয়ে আবার একটা ইলেকট্রন ত্যাগ করে, এই প্রক্রিয়াটা চলমান, এভাবে চলতেই থাকবে। কখনো এটা একটা ইলেকট্রন গ্রহণ করবে আবার ছাড়বে, আবার গ্রহণ করবে আবার ছাড়বে, এরকম করে করে সামনে আগাতে থাকবে, এরকম করে করে সামনে আগাতে থাকবে। এখন দেখো এই প্রক্রিয়াটা কিন্তু চলমান, প্রক্রিয়াটা কিন্তু চলমান, এভাবে কিন্তু চলতে থাকবে প্রক্রিয়াটা। তার মানে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, যখন Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন সে একটা অ্যানায়ন গ্রহণ করলো না। হ্যাঁ, প্রথমে ছিল দুইটা অ্যানায়ন, পরবর্তীতে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে তিনটা অ্যানায়নে পরিণত হয়েছে। দেখো একেবারে লাস্ট অবস্থার ক্ষেত্রেও একই রকম না। তার মানে এখানের মধ্যে একটা অ্যানায়ন উৎপন্ন হয়েছে, একটা অ্যানায়ন এক্সট্রা ভাবে এখানে যুক্ত হয়েছে, একটা অ্যানায়ন একটা এক্সট্রা ভাবে যুক্ত হয়েছে, এখানের মধ্যেও একটা অ্যানায়ন এক্সট্রা ভাবে যুক্ত হয়েছে। এই যে একটা অ্যানায়ন যে যুক্ত হয়েছে, আবার এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে দেখো এই এক্সট্রা, এখানের মধ্যে যে তিনটা অ্যানায়ন রয়েছে, তিনটা থেকে দুইটা হওয়ার ফলে একটা অ্যানায়নকে সে ছেড়ে দিছে, একটা অ্যানায়নকে সে ছেড়ে দিছে। তার মানে তুমি যখনই F2- থেকে যখনই F3+ এ পরিণত হয়েছে তখনই কিন্তু সে একটা অ্যানায়ন যুক্ত করে ফেলছে। আর যখনই সে F3 থেকে, আমি আবার বুঝাই এই জিনিসটা খুব সহজ, আসলে কঠিন না, F2+ থেকে যখন F3- এ পরিণত হবে, না 3+ এ পরিণত হবে, তখন একটা অ্যানায়ন গ্রহণ করবে প্লাস, একটা অ্যানায়ন গ্রহণ করবে। আর যদি F3+ থেকে
F2+ পরিণত হয়, তখন একটা অ্যানায়ন কি করবে, তখন একটা অ্যানায়ন ছেড়ে দিবে। দেখো F2+ থেকে F3+ এ পরিণত হয়েছে, আবার F3 থেকে F2 তে যখন পরিণত হয়েছে তখন এই অ্যানায়নটাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার ফলে এই অ্যানায়নটা ফাইনালি এই জায়গায় এসে এক সময় কোষের অভ্যন্তরে পৌঁছে যাবে। খুব সিম্পল জিনিস। অ্যানায়নটা এক সময় গ্রহণ করতেছে আবার ছেড়ে দিচ্ছে, গ্রহণ করতেছে ছেড়ে দিচ্ছে, এভাবে গ্রহণ করতেছে ছেড়ে দিচ্ছে, এভাবে করতে করতে এক সময় লাস্ট পর্যায়ে গিয়ে যখন ছেড়ে দিবে তখন এই অ্যানায়নটা কোষের অভ্যন্তরে প্রবেশ করবে। আসলে মূলত ইলেকট্রন ত্যাগ করা ডিহাইড্রোজিনেশন প্রক্রিয়ায়, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন উৎপন্ন করা বা অক্সিজেন উৎপন্ন করা, হাইড্রোজেনকে ডিলিট করা, তারপরে অ্যানায়নকে গ্রহণ করা, অ্যানায়নকে বাদ দেওয়া এবং ইলেকট্রনকে গ্রহণ করা, এগুলো আসলে মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয়টা হচ্ছে ফেরাসকে আমরা বিক্রিয়া করতে বাধ্য করতেছি, এমন ভাবে বিক্রিয়া করা যাতে সে বিক্রিয়া করতে 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 এক সময় কোষাভ্যন্তরের ওই জায়গাটায় গিয়ে অ্যানায়নকে সে ছেড়ে দেয়। ওই অ্যানায়নটাকে আমরা আমাদের টার্গেটই হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নকে কোষের অভ্যন্তরে প্রবেশ করানো। আমরা ফেরাসকে বাধ্য করতেছি অ্যানায়নের সাথে এভাবে বিক্রিয়া ঘটিয়ে, এভাবে বিক্রিয়া ঘটাতে ঘটাতে এক সময় সামনে আগাতে আগাতে কোষাভ্যন্তরে অ্যানায়নকে পাঠিয়ে দেওয়া। এটার জন্য যে একটা বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, সেই বিপাকীয় শক্তির প্রয়োজন হওয়ার কারণে এটা কিন্তু আসলে জটিল প্রক্রিয়া, সহজে কিন্তু এটা হবে না। একটা বিপাকীয় শক্তির প্রয়োজন হয় এখানের মধ্যে, ঠিক আছে। এটার কারণেই মূলত এটাকে বলা হয় সক্রিয় পরিশোষণ, এটাকে বলা হয় সক্রিয় পরিশোষণ। এই যে কোষাভ্যন্তরে প্রবেশ করতেছে, অ্যানায়নটা কোষাভ্যন্তরে প্রবেশ করে যায়। দেখো এই যে এখানে যে বিষয়টা হচ্ছে মূলত অ্যানায়নকে আমরা পাঠাই দিচ্ছি ওই জায়গায়, ফেরাসকে আমরা বিক্রিয়া করতে বাধ্য করতেছি অ্যানায়নের সাথে, ফেরাসকে আমরা ইলেকট্রনকে গ্রহণ করা এবং ত্যাগ করতে বাধ্য করতেছি। কেন? শুধুমাত্র এই অ্যানায়নটাকে কোষাভ্যন্তরে প্রবেশ করানোর জন্য, আর কোনো রিজন নাই, আমাদের কারণ নাই। আমরা শুধুমাত্র এই ফেরাসটাকে বিক্রিয়া করতে বাধ্য করতেছি যাতে ওই ফেরাসটা অ্যানায়নটাকে এক পর্যায়ে গিয়ে ছেড়ে দেয় এবং কোষাভ্যন্তরে যেন প্রবেশ করে। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন এই জায়গায় আসো, আমরা যে বলছিলাম সাইটোক্রোম, সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, এরা আসলে কোন জায়গায় কাজ করবে? এরা আসলে এই জায়গার মধ্যে কাজ করবে। এই যে আমরা তিনটা বিক্রিয়া লিখলাম, বিক্রিয়ার মধ্যে এই যে সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম বি। তার মানে প্রথম বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে সাহায্য করতে সাইটোক্রোম এ, দ্বিতীয় বিক্রিয়া সাইটোক্রোম সি এবং তৃতীয় বিক্রিয়া সাইটোক্রোম বি সাহায্য করতেছে। এই যে এভাবে ফেরাস ইলেকট্রন গ্রহণ করবে, অ্যানায়ন ত্যাগ করবে, এই প্রক্রিয়াটা সম্পন্ন করবে, আবার ইলেকট্রন গ্রহণ করবে, অ্যানায়ন ত্যাগ করবে। এভাবে করতে করতে এক সময় একেবারে লাস্টে গিয়ে এই যে সাইটোক্রোম, সাইটোক্রোম নামক যে যৌগটা, সাইটোক্রোম নামক যে যৌগটা, এটার বিভিন্ন ভেরিয়েশন, সাইটোক্রোম এ, সাইটোক্রোম সি, সাইটোক্রোম বি, এভাবে যে বিক্রিয়া ঘটানোর ক্ষেত্রে সাহায্য করতেছে, মূলত এটার কারণেই এই যে এই মতবাদটাকে বলা হয় সাইটোক্রোম পাম্প মতবাদ। এটা এক ধরনের, এভাবে এই অ্যানায়নটাকে একবার এই জায়গায় আরেকবার এই জায়গায় এভাবে করতে করতে এক সময় কোষাভ্যন্তরে প্রবেশ করার ক্ষেত্রে সাহায্য করতেছে। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। পরবর্তী মতবাদে যদি আমরা চলে যাই তাহলে এটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, ওই মতবাদে যদি আমরা চলে যাই তাহলে সেখানে আমরা কি দেখব? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এখানে প্রোটন এবং অ্যানায়ন এই দুইটা জিনিসের উপস্থিতি থাকবে। তোমরা হয়তোবা নাম শুনেই বুঝতে পারতেছো। দেখো এটা যদি হয় একটা কোষঝিল্লি, এই যে কোষঝিল্লির মধ্যে
এই যে হাইড্রোজেন আয়নটা, হাইড্রোজেন আয়নটা এই যে কোষঝিল্লির বাইরে হচ্ছে বহিস্থ দ্রবণ এবং ভেতরে হচ্ছে অন্তঃস্থ দ্রবণ। তার মানে কোষঝিল্লির ভেতরে হচ্ছে মূল কোষটা, এটা হচ্ছে বাইরের অংশ, অন্তঃস্থ দ্রবণ। আমরা জানি কোষের ভেতরে হাইড্রোজেন থাকবে। এই যে হাইড্রোজেনটা এখানে যে আমরা বলতেছি, এই যে হাইড্রোজেনটাকে আমরা বের করে দিব এখান থেকে। হাইড্রোজেনটা কি সরাসরি বের হবে এখান থেকে? কোনোদিনও বের হবে না, তাকে শক্তি দিয়ে, তাকে বল প্রয়োগ করে এখান থেকে বের করতে হবে। কিভাবে আমরা বের করব দেখো, এই যে এই জন্যই এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সক্রিয় পরিশোষণ। এখানে বিপাকীয় শক্তির প্রয়োজন হবে। এমনি এমনি কিন্তু এই হাইড্রোজেনটা বের হবে না, তাকে বিপাকীয় শক্তি দিতে হবে, তাকে বল প্রয়োগ করতে হবে, তাহলে সে বের হবে। কিভাবে দেখো, এখানের মধ্যে এটিপি চলে আসবে, এটিপি 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 মানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি প্রয়োজনীয় শক্তির যোগান দিবে। এই প্রয়োজনীয় শক্তির যোগান দেওয়ার ফলে এই এটিপিটা হয়ে যাবে এডিপি প্লাস পিআই। তখন এই শক্তির কারণে হাইড্রোজেনটা এখান থেকে বের হয়ে যাবে। শুধুমাত্র এটিপি এভাবে ভেঙে এডিপি এবং পিআই অর্থাৎ ফসফেটে পরিণত হয়েছে। এই প্রক্রিয়ার কারণে এই জায়গার মধ্যে যে একটা শক্তি, বিপাকীয় শক্তি রয়েছে, বিপাকীয় শক্তি, এই বিপাকীয় শক্তির কারণে এই হাইড্রোজেনটা কোষ থেকে বের হয়ে গেছে। এভাবে এটিপি একের পর এক আসার ফলে হাইড্রোজেন 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 এভাবে বের হতে থাকবে, হাইড্রোজেন এভাবে বের হতে থাকবে, হাইড্রোজেন এভাবে বের হতে থাকবে। তার মানে সমস্ত হাইড্রোজেন আমি যখন, সমস্ত না, অনেকগুলো হাইড্রোজেন আমি যখন কোষ থেকে বের করে দিব, তখন কোষের বাহিরের যে মাটির মধ্যে যে কোষের বাহিরের যে দ্রবণটা, সেই দ্রবণটার অবস্থা কি হবে দেখো। সেই দ্রবণটার অবস্থা হবে অনেকটা এরকম দেখো, যার প্রভাবে প্রোটন কোষের বাইরে নিক্ষেপ হয় এটাকে বলা হয় প্রোটন পাম্প। এটাকে বলা হয় প্রোটন পাম্প। বাহিরে নিক্ষিপ্ত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় প্রোটন পাম্প। অর্থাৎ পাম্প দিয়ে আমি শক্তি দিয়ে প্রোটনকে বাহিরে বের করে দিচ্ছি, প্রোটন পাম্প। অনেক সময় আমরা দেখি না যে পাম্প দেওয়া, অর্থাৎ বিভিন্ন ইঞ্জিন মনে করো পানির ইঞ্জিনের সাহায্যে পাম্প দেওয়ার ফলে অনেকগুলো পানি যে বের হয়ে যায়, মানে মোটর থেকে, মানে মোটরের মধ্যে যখন পাম্প প্রয়োগ করা হয় বা শক্তি প্রয়োগ করা হয়, ওই পাম্পের কারণে মোটর থেকে যে পানিগুলো যে বের হয়ে যায় মোটর ইঞ্জিন থেকে, ওইভাবে কিন্তু এক ধরনের পাম্প আকারে প্রোটন পাম্প। প্রোটন মানে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন মানে হচ্ছে প্রোটন। এই যে প্রোটনটা বা হাইড্রোজেনটা এভাবে পাম্প হয়ে এভাবে ব্যাপক আকারে যে বাহিরে বের হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় প্রোটন পাম্প। এভাবে ব্যাপক আকারে বাইরে বের হয়ে যাওয়ার কারণে কি হয়, তখন প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের সাথে ভেতরের দিকে পিএইচ গ্রেডিয়েন্ট, অর্থাৎ বাহিরে পিএইচ কমে যায় এবং ভেতরে পিএইচ বেড়ে যায়। একটা জিনিস বলা হয়েছে এখানে, বাহিরে পিএইচ কমে যায় এবং ভেতরে পিএইচ বেড়ে যায়। বাহিরে পিএইচ এর মান কমে যায় এবং ভিতরে পিএইচ এর মান বেড়ে যাবে। তার মানে ভেতরের পিএইচ এর মানটা বেড়ে যাবে এবং বাহিরের পিএইচ এর মানটা কমে যাবে। বাহিরের পিএইচ এর মান কমে যাওয়া মানে বাহিরের পরিবেশটা অনেকটা অম্ল আকৃতির হয়ে যাবে, অম্লত্ব, এবং এখানের মধ্যে অনেকটা ক্ষারত্ব দেখা যাবে, ক্ষারত্ব। এরপর দেখো, তখন কোষের বাহিরে পজিটিভ চার্জ বেশি এবং কোষের ভেতরে পজিটিভ চার্জ কম। তখন দেখো, এই যে কোষের ভেতরে যে সমস্ত পজিটিভ চার্জ রয়েছে সবগুলো এখানে চলে আসবে। এখানে আগে থেকে কিন্তু মূলত কোষের বাইরে যে মাটি রয়েছে সেখানের মধ্যে আগে থেকেই কিন্তু পজিটিভ চার্জ অনেক বেশি, সেখানের মধ্যে পজিটিভ চার্জ বেশি। এই অবস্থায় আবার অনেক পরিমাণ হাইড্রোজেন চলে আসছে, তার মানে কোষের বাইরে পজিটিভ চার্জ বেশি হয়ে যাবে, কোষের বাইরে পজিটিভ চার্জ বেশি এবং কোষের অভ্যন্তরে পজিটিভ চার্জ কম। এই যে পজিটিভ চার্জ বেড়ে যাওয়া এবং কমে যাওয়া, এই যে প্রভাব, এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। ইলেকট্রোকেমিক্যাল
পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। আমি এই জিনিসটা একটু মুছে দিই। ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। প্রোটন মোটিভ ফোর্স প্রোটন মোটিভ ফোর্স অর্থাৎ এই জায়গায় বহিঃস্থ দ্রবণের মধ্যে কোষের বাহিরে পজিটিভ চার্জ বেশি হওয়া এবং কোষের ভেতরে পজিটিভ চার্জ কমে যাওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। এই প্রোটন মোটিভ ফোর্সের কারণে পরবর্তীতে গিয়ে এই যে হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেন তো এখানের মধ্যে প্রবেশ করতে পারবে না, কারণ হাইড্রোজেনকে তো বের করে দেওয়া হচ্ছে। তার মানে অন্যান্য ক্যাটায়ন গুলা প্রবেশ করতে পারবে। অন্যান্য ক্যাটায়ন গুলা তখন কি করবে? কোষের অভ্যন্তরে প্রবেশ করবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আশা করি বিষয়টা বোঝা গেছে। তখন ক্যাটায়ন গুলো এই পাশে চলে আসবে। এরপর আসো পরবর্তী যে ধাপ, পরবর্তী যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় লেসিথিন বাহক ধারণা। লেসিথিন বাহক ধারণা। লেসিথিন বাহক মতবাদ বা লেসিথিন বাহক ধারণা। দেখো, এই যে এটা যদি হয় একটা কোষঝিল্লি, কোষঝিল্লির বাহিরের অংশ হচ্ছে এটা, আর অভ্যন্তরীণ অংশ হচ্ছে এটা, অভ্যন্তরীণ। এখন লেসিথিন নামক একটা ফসফোলিপিড রয়েছে। সেই লেসিথিন নামক ফসফোলিপিডের কারণে, অ্যানায়ন এবং ক্যাটায়ন একসাথে লেসিথিন বাহকটা কোষঝিল্লির ভেতরে নিয়ে যায়। তার মানে লেসিথিন নামক ফসফোলিপিড, এই লেসিথিন নামক ফসফোলিপিডটা কি করে? অ্যানায়ন ক্যাটায়ন, অ্যানায়ন এবং ক্যাটায়ন উভয়কে, এই লেসিথিনটা এক ধরনের বাহক হিসেবে কাজ করে। কেন? কারণ এই লেসিথিন নামক ফসফোলিপিডটা কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়কেই কিন্তু বহন করে কোষঝিল্লির মধ্যে নিয়ে যায়, কিন্তু বহন করে কোষঝিল্লির মধ্যে নিয়ে যায়। যেমন মনে করো তোমার এই রুমে প্রবেশ করাটা নিষিদ্ধ, কিন্তু তোমার বাবা বা তোমার ভাই তোমাকে যদি এই রুমে বহন করে নিয়ে আসে, তাহলে কিন্তু তুমি ইজিলি চলে আসতে পারবা। তুমি একা একা আসতে পারবা না, কিন্তু অন্য একজনের সুপারিশে তুমি এখানে আসতে পারবা। একইভাবে এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাদের কিন্তু কোষঝিল্লির ভেতরে প্রবেশ করাটা নিষিদ্ধ, কিন্তু তারা যদি সুপারিশ প্রাপ্ত হয়, অর্থাৎ লেসিথিন ফসফোলিপিড দ্বারা, লেসিথিন নামক যে বাহক, যে ফসফোলিপিড দ্বারা যদি তারা সুপারিশ প্রাপ্ত হয়, তখন এই ক্যাটায়ন এবং অ্যানায়নকে তারা বহন করে কোষঝিল্লির মধ্যে নিয়ে যায়। ঠিক আছে? পরবর্তীতে গিয়ে কি হয়? যৌগটি, দেখো, তখন লেসিথিন ফসফোলিপিড নামক যে যৌগটা, সেটা কিন্তু ক্যাটায়নের সাথে অ্যানায়নের সাথে মিলে একটা যৌগ তৈরি করবে। সেই যৌগটা কিন্তু কোষঝিল্লির মধ্যে প্রবেশ করবে। তার মানে লেসিথিন ফসফোলিপিডের সাথে ক্যাটায়ন অ্যানায়ন যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে, সেই যৌগটা কিন্তু কোষঝিল্লির মধ্যে যাবে। এর পরবর্তীতে উক্ত যৌগটা
ভেতরের তলে কোলিন ফসফোটাইডিক অ্যাসিডে ভেঙে গিয়ে আয়ন দুটিকে মুক্ত করে। এটিপি প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। ভেতরে গিয়ে কিন্তু কোলিন ফসফোটাইডিক অ্যাসিড নামক কোলিন ফসফোটাইডিক অ্যাসিড এরকম একটা যৌগ আছে যেটা আসলে এই যৌগটাকে ভেঙে দিয়ে আবার লেসিথিন এবং কিসে পরিণত করবে, অ্যানায়ন ক্যাটায়নে পরিণত করবে, ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত করবে। অর্থাৎ কোলিন ফসফোটাইডিক অ্যাসিড নামক যে যৌগটা রয়েছে সেটা কিন্তু এই যৌগটাকে আবার ভেঙে পূর্ববর্তী অবস্থায় নিয়ে আসবে। তখন কিন্তু এই অ্যানায়ন এবং ক্যাটায়ন এখানের মধ্যে রয়ে গেছে, তারা কিন্তু এখানের মধ্যে কাজ করতে পারবে। তো এই যে ফুল প্রক্রিয়াটার ক্ষেত্রে এটিপি শক্তির যোগান দেয়। এটিপি শক্তির যোগান দেয় আমরা জানি, কারণ এখানে বিপাকীয় শক্তির প্রয়োজন হবে। এই বিপাকীয় শক্তির যোগান কে দিয়ে থাকে? এটিপি শক্তির যোগান দিয়ে থাকে। বিপাকীয় শক্তির যোগান কে দিয়ে থাকে? এটিপি দিয়ে থাকে, শক্তির যোগান দেয়। এটিপি শক্তির যোগান দেয়। তো আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এতটুকুই হচ্ছে আমাদের আজকের খনিজ লবণ যে পরিশোষণ, এই খনিজ লবণ পরিশোষণের ক্লাসটা আমরা সম্পন্ন করলাম। পরবর্তী ক্লাসে আমরা সালোক সংশ্লেষণ সম্পর্কে পড়বো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।